আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুরস টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আমরা 20 এবং 21 পৃষ্ঠার বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে জানবো। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালিদের যে ভূমিকা ছিল, প্রথমত এটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে বরাবরের মতো আমরা যে নোট আমরা তৈরি করেছি সেটা উপস্থাপন করছি। তাহলে প্রবাসী বাঙালিদের কীরকম ভূমিকা ছিল এটা সম্পর্কে আমরা যদি মেইন পয়েন্টগুলো দেখি নোট থেকে, বলা হচ্ছে প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধের জন্য বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করে। অর্থাৎ প্রবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল যে তারা অর্থ দিয়ে তারা সহযোগিতা করেছিল। এরপরের পয়েন্ট আসছে যে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে গিয়েছিলেন এই প্রবাসীরাই। তাহলে কি হচ্ছে যে বাংলাদেশের পক্ষে যে সমর্থন আদায় করার জন্য তারা বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের নিকট তারা ছুটে গিয়েছিল। এরপরে যেটা গুরুত্বপূর্ণ আছে প্রবাসী বাঙালিদের যে ভূমিকা, সেটা হলো সবচেয়ে বেশি কোন প্রবাসীরা বাঙালিদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, সেটা হলো ব্রিটেন এবং আমেরিকার প্রবাসীরা। ব্রিটেন ও আমেরিকার প্রবাসীরা সবচাইতে বেশি ভূমিকায় ছিল। এরপরে মুক্তিযুদ্ধের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের কীরকম ভূমিকা ছিল সেটা যদি আমরা একটু দেখি। পত্রপত্রিকায় লেখা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠ, দেশাত্মবোধক গান, কবিতা পাঠ, নাটক, কথিকা অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল। এগুলো মূলত বেতারে, সেই সময় বেতারে প্রচার হতো। বেতারে চরমপত্র এবং জল্লাদের দরবার নামক দুইটা যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এটা মূলত মুক্তিযুদ্ধকে আরো বেশি গতিশীল করার জন্য এগুলো প্রচারিত হতো। চরমপত্র এবং জল্লাদের দরবার। মুক্তিযুদ্ধে জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা, মুক্তিযুদ্ধের বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা সম্পর্কে আমরা জানবো কিছু কথা। যেমন পাকিস্তানি বাহিনী ও স্বাধীনতা বিরোধীরা তাদের এদেশীয় দোসরদের দ্বারা সংগঠিত লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব যে বিবেক সেটা জাগ্রত হয়। পাকিস্তানি বাহিনীদের এই যে লুটতরাজ এবং অগ্নিসংযোগ, ধর্ষণ, এটা বিশ্ব বিবেককে জাগ্রত করে তোলে। নিন্দা ও প্রতিবাদের ফলে মুক্তিযুদ্ধের যে সমর্থন সেটা কি হয়, আরো বেশি গতিশীল হয়ে ওঠে। এরপরে আসছে মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা। বিভিন্ন দেশ বিভিন্ন টাইমে দেখা যায় যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল। যেমন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে প্রথম দেশ হলো ভারত, প্রথম দেশ হিসেবে ভুটান প্রথম হলো সমর্থন করে, এবং তারপরে যে দেশটি স্বীকৃতি প্রদান করে সেটা হলো ভারত। এরপরে প্রথম আরব দেশ বা মধ্যপ্রাচ্যের দেশ ইরাক হলো বাংলাদেশকে স্বীকৃতি দেয়। প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এরপরে আসছে রাশিয়া, স্বীকৃতি দেয় 24 জানুয়ারি 1972 সালে রাশিয়া স্বীকৃতি প্রদান করে, বেশ দেরিতে প্রদান করে। এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে সেটা হলো কনসার্ট ফর বাংলাদেশ কেন আয়োজন করা হয়। কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় ব্রিটিশ নাগরিক বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর ও আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে
বিশ্ব জনমত সৃষ্টি ও সহায়তা দান কার্যক্রম পরিচালনার জন্য মূলত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত এই কয়েকটা টপিকের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, এগুলো আমি তৈরি করেছি। এবার আমরা বই থেকে দেখব গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, আমরা ব্যাখ্যা সহকারে দেখব। প্রথমে আসছে প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সহায়তা বা সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্যদের নিকট তিনারা ছুটে গিয়েছিলেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল প্রেরণ করেছেন। তারা কি করেছিলেন, যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় তারা প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন। পাকিস্তানকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করতে না করতে বিভিন্ন দেশের সরকারের নিকট প্রবাসী বাঙালিরা অবদান করেছেন। অর্থাৎ পাকিস্তান সরকাররা যে হানাদার বাহিনীরা তারা যেন গোলাবারুদ বা অস্ত্র সরবরাহ না করে, এর জন্য তারা বিভিন্ন দেশের সরকারের নিকট যে তারা আবেদন করেছিল। এক্ষেত্রে ব্রিটেন ও আমেরিকার প্রবাসী বাঙালিদের ভূমিকা ছিল সবচাইতে বেশি। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে তারা নিরলস কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ভূমিকা। এবার আমরা জানবো মুক্তিযুদ্ধে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের ভূমিকা। মুক্তিযুদ্ধের মূল নিয়ামক ছিল মূলত জনগণ। মুক্তিযুদ্ধের যে মূল যে নিয়ামকটা ছিল সেটা ছিল মূলত জনগণ। তথাপি মুক্তিযুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবী বিভিন্ন সংস্কৃতি কর্মীর অবদান ছিল খুবই প্রশংসনীয়। পত্রপত্রিকায় লেখা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে খবর পাঠ, দেশত্ববোধক ও মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা পাঠ, নাটক, কথিকা ও অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, চরমপত্র ও জল্লাদের দরবার ইত্যাদি মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে সহায়তা করেছিল। রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানসিক নৈতিক বল ধরে রাখতে উল্লেখিত সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়তা করেছে, সাহস জুগিয়েছে, জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করে তুলেছে। মূলত যেই দেশত্ববোধক গান, কবিতা পাঠ, এই অনুষ্ঠানগুলো, চরমপত্র এবং জল্লাদের দরবার, এগুলো বেতারে যখন প্রচারিত হতো তখন এর মাধ্যমে কি হতো, যে মুক্তিযোদ্ধাদের যে মানসিক নৈতিক বল, এটা ধরে রাখতো এই অনুষ্ঠানগুলো, বেতারে প্রচারিত অনুষ্ঠানগুলো, এবং জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করে তুলত এবং জনগণকে আরো উৎসাহিত করত শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত ও বিভিন্ন দেশের ভূমিকা। এর আগে আমরা নোট থেকে দেখেছি যে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় প্রথম দেশ হিসেবে ভুটান, এবং দ্বিতীয় দেশ স্বীকৃতি দেয় হলো ভারত, এবং প্রথম আরব ও মধ্যপ্রাচ্যের দেশ ইরাক হলো স্বীকৃতি দেয়, এবং প্রথম মুসলিম দেশ হিসেবে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তো সেইগুলো এখানে আসছে যে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তণ্ড বিশ্ব বিবেককে নাড়া দেয়। পাকিস্তানি বাহিনী ও স্বাধীনতা বিরোধী এদেশের দেশীয় দোসরদের দ্বারা সংগঠিত লুটতরাজ, অগ্নিসংযোগ, ধর্ষণ ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হয়। বিভিন্ন দেশ নিন্দা প্রতিবাদ জানায় এবং মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ব্যক্ত করে। 25শে মার্চে কালো রাত্রে, অর্থাৎ এই কালো রাতটা বর্তমানে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পরিচিত, এবং পরবর্তী সময়ে নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্ব জনমত সোচ্চার হয়ে ওঠে। গোটা বিশ্বের জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন জানাতে শুরু করে। এবার আসছে ভারতের ভূমিকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি
সমর্থন জানায় প্রতিবেশী যে দেশ সেটা হলো ভারত। 1971 সালের 25শে মার্চের কালোরাত্রি বীভৎস হত্যাকাণ্ড ও পরবর্তী 9 মাস ধরে পাকিস্তানি হানাদার বাহিনী যে নারকীয় গণহত্যা, লুণ্ঠন, হত্যাযজ্ঞ চালায়, ভারত তা বিশ্ববাসীর নিকট সার্থকভাবে তুলে ধরতে সমর্থ হয়। ফলে বিশ্ব বিবেক জাগ্রত হয়। লাখ লাখ শরণার্থীকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অস্ত্র সরঞ্জাম, প্রশিক্ষণ দিয়ে সাহায্য সহযোগিতা করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। তাহলে এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে, সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে কি করে পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন পাকিস্তান ভারতে বিমান হামলা চালায়। ভারত 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মূলত 6 ডিসেম্বর ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে, ভারতও বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। একটু টাইমের ডিফারেন্স আছে এখানে, অর্থাৎ প্রথমে ভুটান স্বীকৃতি প্রদান করে, এর 2-1 ঘন্টা পরে দেখা যাচ্ছে যে ভারত প্রদান করে। তো বইতে ভুটানের কথা নেই, বইতে শুধুই আছে ভারত। তো আমরা এটা জানলে হবে যে ভারত 6 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। মুক্তিবাহিনী কি করে? মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথ কমান্ড গড়ে তোলে। তাহলে যৌথ কমান্ড কারা গড়ে তোলে? মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী যৌথ কমান্ড গড়ে তোলে। যৌথ বাহিনীর প্রচণ্ড আক্রমণের ফলে 93,000 পাকিস্তানি সেনাসহ জেনারেল নিয়াজি নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তাহলে কত হাজার সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে? সেটা হলো 93,000 পাকিস্তানি সেনা সহ নিয়াজি নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে 93,000 জন। আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কমান্ডার মুক্তিযুদ্ধকালীন সরকার উপস্থিত ছিলেন না। তাহলে মুক্তিযুদ্ধকালীন যে সরকার ওই সময় উপস্থিত ছিলেন না আত্মসমর্পণ অনুষ্ঠানে। এরপরে আসছে সোভিয়েত ইউনিয়ন ও সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভূমিকা কিরকম ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, বর্তমান যাকে আমরা রাশিয়া বলে চিনি। তাহলে সোভিয়েত ইউনিয়নকে কি বলা হয়? রাশিয়া। এর আগে আমি বলেছি যে রাশিয়া কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? রাশিয়া স্বীকৃতি দেয় 24 জানুয়ারি 1972 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে, সেটা হলো রাশিয়া কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সেটা হলো 24 জানুয়ারি 1972 তারিখে। 1972 তারিখে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে অধুনা বিলুপ্ত সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। পাকিস্তানি বাহিনী কর্তৃক বাংলাদেশে গণহত্যা, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ সহ যাবতীয় মানবতা বিরোধী অপরাধ বন্ধ করার জন্য সোভিয়েত রাষ্ট্রপ্রধান পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে আহ্বান জানান। তিনি ইয়াহিয়াকে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বলেন। সোভিয়েত পত্রপত্রিকা, প্রচার মাধ্যমগুলো বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতনের কাহিনী ও মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে। তাহলে সোভিয়েত যে পত্রপত্রিকা আছে এবং প্রচার মাধ্যমগুলো আছে, এগুলো বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর নির্যাতনের কাহিনীগুলো
এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি প্রচার করে সারা বিশ্বকে জানিয়ে দেয়। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। জাতিসংঘে কি হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে তা বাতিল করে দেয়। ভেটো শব্দের অর্থ হলো আমি মানি না, এমন একটা অর্থ এখানে দাঁড়ায়। তো সোভিয়েত ইউনিয়ন ভেটো প্রদান করে তা বাতিল করে দেয়। কিউবা, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরিয়া, তারপরে আছে বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি প্রভৃতি তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানায়। কিউবা, তারপরে আছে যুগোস্লাভিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি প্রভৃতি দেশ ওই সময়, এই দেশগুলো সমাজতান্ত্রিক দেশ, এই দেশগুলো বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সমর্থন জানিয়েছিল। এবার আসছে মুক্তিযুদ্ধে গ্রেট ব্রিটেনের ভূমিকা কীরকম ছিল। 1970 সালের নির্বাচনের পর থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধের দিনগুলোতে ব্রিটেনের প্রচার মাধ্যম, বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত পত্রপত্রিকা বাঙালিদের উপর পাকিস্তানি বাহিনীর বর্বর নির্যাতন এবং বাঙালিদের সংগ্রাম ও প্রতিরোধ, ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের করুণ অবস্থা, পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং মুক্তিযুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিশ্ব জনমতকে জাগ্রত করে তোলে। ব্রিটিশ সরকারও আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারে খুবই সহানুভূতিশীল ছিল। উল্লেখ্য, লন্ডন ছিল বহির্বিশ্বে যুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র কোনটি ছিল? সেটা হলো লন্ডন, এবং এটি হলো বহির্বিশ্বের। তাহলে লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। এছাড়া ব্রিটিশ নাগরিক বিখ্যাত সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন, পণ্ডিত রবিশঙ্কর ও আলী আকবর খান মুক্তিযুদ্ধের সমর্থনে বিশ্ব জনমত সৃষ্টি ও সহায়তা দান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন। এরপরে আসছে ব্রিটেন ছাড়াও অস্ট্রেলিয়া, তৎকালীন পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে সাহায্য করে। তাহলে কোন কোন প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করে? উত্তর হবে ব্রিটেন ছাড়াও যে অস্ট্রেলিয়া এবং তৎকালীন পশ্চিম জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডার প্রাচ্য প্রচার মাধ্যমগুলো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টিতে সাহায্য করে। ইরাক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায় এবং পরবর্তীতে ইরাকও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন জানায়। এবং এই ইরাকটা হলো প্রথম আরব দেশ বা প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ইরাকই সর্বপ্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন জানায়। আমরা ভিডিওর প্রথম দিকে এই সম্পর্কে বলেছি যে ইরাক প্রথম আরব দেশ এবং মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরাক কি করে, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম সমর্থন জানায়। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ প্রচার মাধ্যম কংগ্রেসের অনেক সদস্য এদেশের যুদ্ধের পক্ষে সোচ্চার ছিল। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ প্রচার মাধ্যম কংগ্রেসের অনেক সদস্য এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সোচ্চার ছিল। তবে দুঃখজনক হলেও সত্য, বিশ্বের কোনো দেশ এদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং
এতগুলো দেশ পক্ষে অবস্থান নিলেও অনেক দেশ আছে যেগুলো তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছিল। এবার আমরা জানব যে মুক্তিযুদ্ধে জাতিসংঘের ভূমিকা কিরকম ছিল। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। তাহলে জাতিসংঘের মূল উদ্দেশ্য ও লক্ষ্য কি? সেটা হলো বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশের নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দিয়ে সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালি নিধনে তৎপর, তখন জাতিসংঘ বলতে গেলে নীরব দর্শকের ভূমিকা পালন করে। তাহলে বাংলাদেশের গণপ্রতিনিধিদের হাতে যখন ক্ষমতাটা না দেওয়া হয়, তখন সামরিক শাসক ইয়াহিয়া খান তখন বাঙালি নিধনে তৎপর, এবং তখন জাতিসংঘ বলতে গেলে নীরব দর্শকের মতো অবস্থান করে। নারকীয় হত্যাযজ্ঞ, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন 5টি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগের পরিসর খুবই সীমিত ছিল। এখানে একটি বিষয় জানতে হবে যে ভেটো ক্ষমতা সম্পন্ন 5টি বৃহৎ যে রাষ্ট্র আছে সেগুলো কি কি? যেমন আছে চীন, তারপরে আছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই 5টি দেশকে ভেটো পাওয়ার সম্পন্ন দেশ বলা হয়। জাতিসংঘের ভেটো পাওয়ার সম্পন্ন 5টি দেশ হলো চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন 5টি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগের পরিসর খুবই সীমিত ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। এখান থেকে শেষ অংশ আলোচনার মুক্তিযুদ্ধের ঐতিহাসিক যে তাৎপর্য ছিল সেটা। বিশ্ব ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার, শোষণ, বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এ ভূখণ্ডের সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 1971 সালের 16ই ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে এরপরই সমাপ্তি ঘটে। মুক্তিযুদ্ধের 9 মাস বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সর্বপ্রকার সহযোগিতা করে। ফলে মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। তাহলে মুক্তিযুদ্ধ বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদের কি বলা হয়? এটা হলো বহিঃপ্রকাশ ঘটে এর মাধ্যমে। মুক্তিযুদ্ধ এ অঞ্চলের বাঙালি এবং এ ভূখণ্ডে বসবাসকারী অন্যান্য নৃগোষ্ঠীর জনগণের মধ্যে নতুন যে দেশপ্রেমের জন্ম দেয়, তা থেকে অনুপ্রাণিত হয়ে যুদ্ধ শেষে জনগণ বিধ্বস্ত দেশ পুনর্গঠন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র যা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের পীড়িত এবং স্বাধীনকামী জনগণকে অনুপ্রাণিত করে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের মূলত এই ছিল আলোচনা। পরবর্তীতে আমরা 3য় অধ্যায় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।